এই জেনারেল, এই আর্মি চিফ, আরেক আরেক বিষয় মনে রাখবে মানুষ কেন জানেন? সে তার প্রাইম মিনিস্টারকে অরক্ষিত অবস্থায় রেখে দিয়ে আসছে মেরে ফেলার জন্য। আজকে এগুলো উন্মোচিত হচ্ছে রে ভাই। মনে রাখবে কিন্তু মানুষ এই এই জিনিসগুলোর জন্য যে ওয়াকারুজ্জামান আমাদের ইয়ান নিরাপত্তা বিধান করতে পারতো, কিন্তু সে করে নাই। সে নিজের স্বার্থটা দেখছে, সে ওন জেনারেলশিপ দেখছে। এবং আর্মি তাকে মনে রাখবে যে আর্মি 50% আর্মিকে সে বিকল করে দিছে। সো আপনি আমাদের ইতিহাস থেকে ইউনুস এবং ওয়াকারুজ্জামানের অধ্যায় যাওয়ার কোনো সুযোগ নেই বিপুল, যত দায় মুক্তি আপনি দিয়ে দেন না। ওয়াকারুজ্জামান এখন ক্ষমতায় আছে, এখন সে আর্মি সেনাপ্রধান, এখন কিন্তু উনি খুব জোশে আছেন, কিন্তু উনি পার পাবেন না। উনি এই সেনাবাহিনীতে, আমি বললাম, একজন ধিকৃত জেনারেল হিসেবে হবে 50,000 থেকে 60,000 সৈন্যকে উনি জাস্ট বিকল করে ফেলছেন, জাস্ট ওনার ওনার পূরণ করার জন্য। মানে জাস্ট এই পুরা একটা ধরেন প্রশিক্ষণ প্রাপ্ত একটা আর্মিকে উনি নষ্ট করে দিচ্ছেন 50%। এদেরকে এখন সেনাবাহিনীতে ফেরত নিলে এরা বিশ্বাস করেন এরা শুধু ফিজিক্যাল টেস্টে হেরে যাবে, এরা প্রমোশনও পাবে না। সেই জন্য আমি ওই যে বলি না, প্রস্তাব দিয়ে এদেরকে ভাই অ্যাটলিস্ট একটা প্রমোশন দিয়ে পুলিশ হিসেবে রেখে দাও। কারণ এরা ব্যাক করে গেলে লেফটেন্যান্ট কর্নেলের উপরে কর্নেল হইতে পারবে না, কিন্তু মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হতে পারবে, এটা ফিজিক্যাল টেস্টে হেরে যাবে। যারা সার্ভিংয়ে ছিল তাদের কাছে এরা ফিজিক্যাল টেস্টে হেরে যাবে মাস্ট। 2 বছর বয়স সহজ কাম না, কিন্তু চর্বি কিন্তু অনেক জমছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু শুধু রাইফেল নিয়ে হাঁটলে কিন্তু না, ওটা পুরো। আর আর্মিতে যে ট্রেনিং হয়, ট্রেনিং থেকে 2 বছর এরা দূরে আছে। সে একটা আর্মি ধ্বংস করে দিছে। তাকে আর্মি মনে রাখবে, আমরা মনে রাখলেও। যেমন মইনিউকে মনে রাখে, মইনিউ কিভাবে আর্মিকে নষ্ট করছে। মইনিউকে কিন্তু মনে রাখে এই আর্মি নষ্ট করার জন্য। আর্মিতে আর্মিতে দুর্নীতির সবচেয়ে বড় ইয়াটা এরশাদের পরে মইনিউর সময় হয়েছে। ওয়াকারুজ্জামানকে মনে রাখবে মানুষ কেন মনে রাখবে জানেন? বাংলাদেশের ইতিহাসে এনাদার জেনারেল, মানে বাংলাদেশের ইতিহাসে সংবিধান লঙ্ঘন করেছে হলো ধরেন ইয়ে জেনারেল এরশাদ। বাংলাদেশের ইতিহাসে সংবিধান লঙ্ঘন করছে হলো জেনারেল জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে সংবিধান লঙ্ঘন করছে হলো, মানে প্রকারান্তে লঙ্ঘন করছে হলো মইনিউ, প্রকারান্তে, বাট সে একটা কন্টিনিউ রাখে। কিন্তু এ সরাসরি দায়ী হবে সংবিধান লঙ্ঘনের জন্য, কারণ তিনি শপথ নিয়েছেন হলো দেশের সার্বভৌমত্ব এবং সরকারকে রক্ষা করার জন্য। হি ডিড ইট। তিনি তার কাছে ব্যাখ্যা আসতে পারে, তার সুপ্রিম কোর্টে যে একটা ব্যাখ্যা নিয়ে আসতে পারেন 7 জনের কাছে, কিন্তু আমাদের মনের ব্যাখ্যা কিন্তু যাবে না। ব্যাখ্যা হইতে পারে যে তিনি তখন জনস্বার্থে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। না, আপনি জনস্বার্থে জনগণের পক্ষে অবস্থান নিতে পারেন, আপনি শপথ নিয়েছেন হলো সার্বভৌমত্ব রক্ষা এবং সরকারকে রক্ষা। ইউ ডিডেন্ট। এবং এই জেনারেল, এই আর্মি চিফ, আরেক আরেক বিষয় মনে রাখবে মানুষ কেন জানেন? সে তার প্রাইম মিনিস্টারকে অরক্ষিত অবস্থায় রেখে দিয়ে আসছে মেরে ফেলার জন্য। আজকে এগুলো উন্মোচিত হচ্ছে রে ভাই। আজকে এগুলো উন্মোচিত হচ্ছে, তার প্রাইম মিনিস্টারকে ফেলে দিয়ে আসছে সে মেরে ফেলার জন্য। যখন সকাল থেকে এই ঘটনা ঘটতেছে, তিনি তখন বিএনপির জেনারেলের সাথে বৈঠক করতেছেন। সেই সময় 12টার দিকে যদি ভারতের সেনাপ্রধান যদি ফোন না করতো, শেখ হাসিনাকে কেউ বাঁচাইতে পারতো না। ওয়াকারুজ্জামানকে ফেলে দিয়ে আসছে। এসএসএফ যত চেষ্টা করুক, এসএসএফ কয়জন রে ভাই? আপনি কত লাখ খুনি গেছিল ওখানে, কত হাজার খুনি গেছিল ওখানে, হাজার হাজার খুনি তো ওখানে গেছে। সো তিনি কিন্তু এটার দায় থেকে মুক্তি পাবেন না। 2, জনগণ অনেক আশা করেছিল, যতই উনি লঙ্ঘন করুক আর যাই করুক, জনগণ আশা করছিল জনগণকে উনি রক্ষা করবেন। উনি কথা দিয়েছিলেন, উনি প্রথম প্রেস ব্রিফিংয়ে কথা দিয়েছিলেন যে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। করছেন উনি। আজকে পর্যন্ত একটা রেগুলার সরকার আসছে, তাও ওনারা তো ম্যাজিস্ট্রেসি নিয়ে পাওয়ার আছে, যদিও 28 তারিখ পর্যন্ত ছিল। মানুষ কেন মবের শিকার হচ্ছে? ওয়ার আর দে? মনে রাখবে কিন্তু মানুষ এই এই জিনিসগুলোর জন্য যে ওয়াকারুজ্জামান আমাদের ইয়ান নিরাপত্তা বিধান করতে পারতো, কিন্তু সে করে নাই। সে নিজের স্বার্থটা দেখছে, সে ওন জেনারেলশিপ দেখছে। এবং আর্মি তাকে মনে রাখবে যে আর্মি 50% আর্মিকে সে বিকল করে দিছে। যে 50% আর্মির এই অফিসারগুলো বা এই যারাই আছে, এরা নেক্সট 10%ও নেক্সট ফিজিক্যাল টেস্টে টিকবে না,
প্রমোশন তো দূরের কথা, সুপারসিডেড হয়ে যাবে সব। মেজর থেকে রিটায়ারমেন্ট, লেফটেন্যান্ট কর্নেল থেকে রিটায়ারমেন্ট, আর ক্যাপ্টেনগুলো মেজর পর্যন্ত হইতে পারে কিনা সেটাও সন্দেহ আছে, কারণ এগুলা বুড়ি হয়ে গেছে রে ভাই। সারাক্ষণ ক্যাম্পে বসে থাকতে থাকতে বুড়ি হয়ে গেছে। এই বুড়ি তাড়াইতে তো তার 6 মাস লাগবে, 1 বছর লাগবে। কোথা থেকে ফিজিক্যাল টেস্ট শিখবে? কারণ প্রত্যেকটা প্রমোশনে কিন্তু তার ফিজিক্যাল টেস্ট লাগবে। এগুলোকে উনি পুলিশ বাহিনী বানায় ফেলছে। সো এটা আমার প্রস্তাব সবসময় করে যে এদেরকে পুলিশ বাহিনীতে দিয়া অ্যাটলিস্ট প্রমোশন দিয়ে এদেরকে, আমাদের পুলিশ বাহিনীটা ঠিক হোক, উনি আর্মিতে রিক্রুটমেন্ট করে এদেরকে ফেরত নিলে আর্মি কিন্তু 2টা ভাগ হবে। একটা হলো দক্ষ আর্মি, আরেকটা হলো অদক্ষ আর্মি। ফিজিক্যালি অক্ষম আর্মি। 50% আর্মি হবে ফিজিক্যালি অক্ষম আর্মি। সো এই জন্য ওনাকে কিন্তু মনে রাখবে। আর ওনার সামনে দেওয়া সব দুর্নীতি হয়েছে, ওনাকে মনে রাখবে। যেমন মইনিউকে মনে রাখে, ওনার অফিসাররা কি দুর্নীতি করছেন, মানুষের দলিল পর্যন্ত নিয়ে গেছেন। আমি একজন সাংবাদিকের কথা জানি, সে সাংবাদিকরা ডেকে নিয়ে একজন মেজররা আমাদের ডাকতে পারি কিনা সেটা আমি জানি না, কিন্তু একজন ওই যে র্যাঙ্কের উনি আমাদের সাংবাদিক কিনা, তারা ডাকার তার কোনো ইয়ে নাই, হ্যাঁ, এখতিয়ারই নাই, কারণ তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ নাই, তার একটা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, এই জন্য ওনাকে ডাকছে। তো এই ভদ্রলোক উনি খুব মাইডিয়ার, মানে আমার মতো তেরা মানুষ না, যে আমার মতো তেরা হলে আমি বলতাম যে আপনি আসেন। উনি গেছেন। এই যা আমার মনে আছে, উনি পরে আমার দুঃখ করে বলছে, সাহেব জানো আমাকে দাঁড় করায় রেখে দিচ্ছে। আর এরকম একটা মেজরকে আমি আমার অফিসে ঢুকতেও দেই না, আমার কাছে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয়, আর সে আমাকে তার অফিসে নিয়ে দাঁড় করায় রেখে দিচ্ছে। কি টাস্কফোর্স ছিল না, দুর্নীতি দমন টাস্কফোর্স নাকি যেন, একজন মেজর দাঁড় করে রাখছে একজন সিনিয়র সাংবাদিককে, যার রুমে এই মেজর কোনোদিন পারমিশন পাবে না যাওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে। দিস ইজ হোয়াট হ্যাপেন। এবং তার অপরাধে না, কিন্তু তার একটা কোম্পানিতে তার নাম আছে, এই জন্য পারিবারিক একটা কোম্পানিতে তার নাম আছে, এই জন্য তারা নিয়ে দাঁড় করে রেখেছে। এটা হলো শাস্তি। আর অনেকে তো জানেন, তা ওনাদের ডিজিএফআইটা আমরা বুঝলাম, সেটা নাহলে ওনারা করেন। আপনার সামনে কি করবে জানেন? আপনার সামনে আমি একদম বারবার বলি, ওর সামনে কতক্ষণ বাদে বাদে আপনার জন্য খাবার আসবে, কখনো ইয়ে আসবে, কাবাব আসবে, কখনো এইটা আসবে, খাওয়াবে কিন্তু, আর আপনাকে টর্চারটা করবে, সকাল থেকে বিকাল পর্যন্ত বসায় রেখে দেবে। এগুলো তারা করছে, এগুলো আমরা কেউ বলি না, কিন্তু আমাকে তো 4 ঘন্টা আপনি তো 4 ঘন্টা রে ভাই, সকালে নিত, বিকালবেলা বলতো ঠিক আছে জানগা, কোনো কাজ নেই, কিন্তু সারা দিন তাকে বসায় রেখে দিছে কে? একজন মেজর। আপনি জাস্ট ভাবেন তো, আমার অফিসে একজন মেজরের কোনো জায়গা আছে? আমি যতক্ষণ পর্যন্ত অফিস করছি, যে আমার মালিকরা অনেকরে মানে পুষতো পালতো, এটা ঠিক আছে, কিন্তু আমার পর্যন্ত আসার সুযোগ ছিল না। কিন্তু তারা কিন্তু চাইলে আমার মতো লোকরে নিয়ে কিন্তু বসায় রেখে দিছে। এটা উদাহরণ আছে আমার কাছে, এগুলো কোনো একদিন লেখা হবে, এইসব অফিসারের নাম দিয়েই লেখা হবে, যারা এরকম ক্ষতিগ্রস্ত এটা করছে। সো এই আর্মি এইবার সেটা করে নাই, বরং এই আর্মি এবার অন্য ধরনের দুর্নীতিতে ইনভলভ হয়েছে। কি দুর্নীতি? ইউনুসের দুর্নীতিতে সহায়তার জন্য তাদেরকে জাতি মনে রাখবে। সো আপনি আমাদের ইতিহাস থেকে ইউনুস এবং ওয়াকারুজ্জামানের অধ্যায় যাওয়ার কোনো সুযোগ নেই বিপুল, যত দায় মুক্তি আপনি দিয়ে দেন। ইরান যুদ্ধ বলেন আর বিশ্বযুদ্ধ বলেন, কোনো কাম হবে না। আমরা তো আমাদের দেশের বিচারে ওদেরকে বিচার করব। আমি তো ভুলবো না কোনোদিন, আপনি ভুলবেন কোনোদিন? আমি তো কোনোদিন এদেরকে দেখলে, ইউনুস এবং তার গংরে দেখলে আমি থুতু মারার জন্য চেষ্টা করব, আমি যে কাছাকাছি যেতে পারি। আমি একটা বিপজ্জনক ব্যক্তি হিসেবে আবির্ভূত হইতে পারি, কিন্তু আমি থুতু মারার চেষ্টা করবো। গায়ের দিকে না মারতে পারি, সামনের দিকে হলো মারবো, কারণ ওইটাই আমার মানসিক শান্তি হবে। আমি এদেরকে কার্স করব, যখন যে জায়গায় পাই, যেখানে যাই, যে আলোচনা যাই, আমি এদেরকে কার্স করবো। থ্যাংক ইউ।